রোজা শুরুর আগেই বেড়েছে খুচরা ও পাইকারি বাজারে দামের ব্যবধান। বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা। বছর জুড়ে চলবে মনিটরিং, আশ্বাস মেয়রের। ইফতার পার্টির মাধ্যমে সাংগঠনিক শক্তি জোরালো করতে চায় বিএনপি। ঈদের পর আন্দোলনে চমক দেখানোর প্রত্যয় আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। কক্সবাজারের টেকনাফে বিজিবিকে লক্ষ্য করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলি, এক জওয়ান গুলিবিদ্ধ। সামাজিক অবক্ষয়ের কারণে যুব সমাজের মধ্যে বাড়ছে ধর্ষণ ও গণধর্ষণের প্রবণতা। তথ্য প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। এবং সৌদি সরকারের নিষেধাজ্ঞার রমজানে ওমরা পালন করতে পারছেন না প্রায় 20,000 বাংলাদেশি। সরকারের শীর্ষ পর্যায় থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ হাব নেতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। রোজা শুরুর আগেই বেড়েছে খুচরা ও পাইকারি বাজারে দামের ব্যবধান। এই অবস্থা চলতে থাকলে রমজানে বাজার নিয়ন্ত্রণে নেয়ার সরকারের সব উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা পাইকারি ব্যবসায়ীদের। পাশাপাশি বাজার তদারকির নামে ব্যবসায়ীরা যাতে ভোগান্তির শিকার না হন সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ তাদের। এদিকে শুধু রমজান নয়, ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বছর জুড়েই মনিটরিং অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। রমজানে অতি প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারের সবশেষ দামের তথ্য পর্যালোচনায় দেখা যায়, খোলা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 65 টাকায়, যার পাইকারি দাম সর্বোচ্চ 52 টাকা। একইভাবে চিনির পাইকারি দাম 33 টাকার মতো হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। ভোজ্য তেলের দামের ক্ষেত্রে কিছুটা সামঞ্জস্য থাকলেও বেশ গড়মিল দেখা গেছে খেজুর, সেমাই, আটা, ময়দা সহ অধিকাংশ নিত্যপণ্যের। এ কারণে ক্রেতারাও এখন কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে হচ্ছেন পাইকারি বাজারমুখী। খুচরা বাজারে তো এখান থেকে অবশ্যই দাম বেশি, তো আমরা সেটা ছেড়ে একটু প্রাইস যাতে রিজনেবল পাই এই জন্য আসি। পাইকারি হিসাবে 5 কেজি বা 7 কেজি এভাবে যদি নেওয়া হয় তাহলে কিন্তু প্রতি কেজিতে 7-8 টাকা 10 টাকা করে সাশ্রয় হয়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, গেল কয়েক বছরে বাজারে পণ্য মজুদের প্রবণতা কমলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খুচরা ব্যবসায়ীদের। তারা বলছেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে নজরে রাখা প্রয়োজন খুচরা বিক্রেতাদের কার্যক্রমের দিকেও। প্রতি বছর তো বলে যে দাম বাড়ে গেছে, এবার তা সেরকম বাড়ে নাই। 34-35 টাকা চিনির কেজি, তো এটা তো লবণের সমান হয়ে গেছে। এই জন্য তো মনিটরিংটা দরকার, যে এই মনিটরিংটা দোনো জায়গায় মনিটরিংটা করলে সবচেয়ে ভালো হয় না, যে কিনে নিচ্ছে কি দাম আর বিক্রি করতেছে কি দাম খুচরা। প্রচুর স্টক আছে, আমরা 2-3 মাসে মনে হয় বাজার কোনো বাড়ার সম্ভাবনা নেই। এর মধ্যে যদি আরো ইনপুট হয়ে আসে বাজার কখনোই বাড়বে না। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, অতীতের যে কোনো সময়ের তুলনায় বাজারে এখন সব পণ্যের দাম কম। মেয়র বলছেন, বাজার কারসাজির কোনো প্রমাণ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ, চাল, ডাল, লবণ, তেল থেকে নিয়ে শুরু করে প্রতিটি দ্রব্যমূল্য স্থিতিশীল তো থাকবেই, বরঞ্চ কয়েকটা দ্রব্যমূল্য ইনশাল্লাহ আমরা আগের থেকে কম দামে এই রমজানে সরবরাহ করতে সক্ষম হব। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এরই মধ্যে টিসিবির বিক্রয় কার্যক্রম শুরুর পাশাপাশি এবছর আগেভাগেই বাজার তদারকিতে নেমেছে সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রমজান মাস জুড়ে ইফতার পার্টিকে কেন্দ্র করে সরগরম হতে যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। এর মাধ্যমে সাংগঠনিক শক্তি জোরদার করে ঈদের পর আন্দোলনে চমক দেখাতে চায় বিএনপি। অন্যদিকে রাজনৈতিক নয়, শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যই ইফতার পার্টি করে নেতাকর্মীদের মাঝে মেলবন্ধন তৈরি করতে চায় আওয়ামী লীগ। বিএনপির ঘুরে দাঁড়ানোর ঘোষণা মোটেই আমলে নিচ্ছে না তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রমজানকে কেন্দ্র করে প্রতি বছর দেশ জুড়ে ইফতার পার্টির আয়োজন রূপ নেয় অন্যরকম এক ধর্মীয় উৎসবে। এবারও এই অনুষঙ্গে সামিল হতে প্রস্তুত রাজনৈতিক দলগুলো। রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বেশ কয়েকটি ইফতার পার্টির আয়োজন করতে যাচ্ছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগও থেমে নেই। কেন্দ্র থেকে তৃণমূল মাসব্যাপী সর্বত্রই ইফতার পার্টির পরিকল্পনা চূড়ান্ত করেছে দলটি। সঙ্গত কারণেই রমজানে রাজনীতি পেতে যাচ্ছে ভিন্ন মাত্রা। এবারও আমরা দলীয়ভাবে আমাদের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইফতার মাহফিলের অনুষ্ঠান থাকবে। কেন্দ্রীয়ভাবে প্রায় 5-6টি অনুষ্ঠান করা হবে, যার মধ্যে কূটনৈতিকদের দাওয়াত দেয়, আরেকটাতে বিশিষ্ট নাগরিকদের দাওয়াত দেয়। ইফতার পার্টির মাধ্যমে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে বিএনপি সাংগঠনিক ভিত্তি শক্ত করতে চাইলেও এ নিয়ে রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ। এই সিয়াম সাধনার মাসকে আমরা পবিত্রতা রক্ষা করতে চাই। এটার মধ্যে রাজনীতির উদ্দেশ্যে আমরা ইফতার পার্টি করব,
এই ধরনের মানসিকতা আমরা পোষণ করি না। আমি এবারে ইফতারগুলি কেবল ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখছি না, আমি মনে করি এগুলি আমাদের সাংগঠনিক যে দুর্বলতা আছে সেগুলি কাটিয়ে ওঠার জন্য সহায়ক হবে। রমজানে দল গুছিয়ে ঈদের পর আন্দোলনের মাঠে নতুনভাবে নামতে প্রত্যয়ী বিএনপি। লক্ষ্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে নির্বাচন কমিশন এবং এই সরকারকে বদলাতে হবে, এছাড়া সম্ভব হবে বলে আমি মনে করি না। সেই লক্ষ্যেই ঈদের পরে একটা নতুন অধ্যায় শুরু হবে। তবে এ নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই ক্ষমতাসীনদের। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবারই কিন্তু উনি জনসভায় প্রকাশ্যেই বলেছিলেন যে আগামী ঈদের পর থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে, সরকার পতন আন্দোলন করা হবে। ওনার সেই তীব্র আন্দোলন জনগণ আর চোখে দেখেনি, ওনার কর্মীরাও সেই তীব্র আন্দোলন কি সেটা মানেও বোঝে নাই। নতুন অধ্যায়ের কথা বললেও ঈদের পর আন্দোলনের কি কৌশল হবে তা এখনই জানাতে চাননি বিএনপির এই শীর্ষ নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এক সদস্য আহত হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে নাফ নদীর জাদিমুরা পয়েন্টে বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিবি। এতে বিপ্লব নামে এক জওয়ান গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশ এখন কঠিন সময় পার করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন আইনের শাসন বলতে কিছুই নেই। এছাড়া গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের নিরাপত্তা আজ বিপন্ন বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রাতে গুলশানের দলীয় কার্যালয়ে এমন কথা বলেন বেগম জিয়া। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রতিষ্ঠায় আওয়ামী লীগ জড়িত অভিযোগ করে তিনি আরো বলেন, বিপাকে পড়লেই বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে ধোঁয়া তুলে পার পেতে চায় সরকার। দেশের অবস্থা আপনারা জানেন, আজকে দেশে আইনের শাসনে আমরা গেলে, কোর্টে গেলে আমরা পাই না। দেশে গণতন্ত্র নেই, মৌলিক অধিকার নেই, মানব অধিকার নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন দেখা যায় মানুষ খুন হচ্ছে, মানুষ গুম হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে। কেন আজকে সম্পদ সব দখল করা হচ্ছে? আজকে বলে যে এরা নাকি বলে যে কি সরকার সেকুলার, তাহলে হিন্দুদের জমি জায়গা বাড়ি ঘর দখল করো কেন? আজকে দেশ হাসিনার নিয়ন্ত্রণে নেই, আজকে দেশ পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ বলছে যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি। এই সরকার সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ। আজকে দেখছেন বিদেশিরা পর্যন্ত বলছে সন্ত্রাস বা জঙ্গি এইগুলি সব আওয়ামী লীগের তৈরি, আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এই আনসারুল্লাহ রহমতুল্লাহ এদেরকে বানায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের তৈরি। কিছুদিন পর পর যখনই ওদের অবস্থা খারাপ হয় তখন এরকম দেখায়। ব্রিটিশ পার্লামেন্টে বসেই ভাগ্নি টিউলিপ সিদ্দিকের অভিষেক বক্তব্য শুনলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুরে টিউলিপের বক্তব্যের সময় গ্যালারিতে শেখ হাসিনা ছাড়াও টিউলিপের মা শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। টিউলিপ তার বক্তব্যে পরিবারের সদস্যদের উপস্থিতির কথা পার্লামেন্টকে অবগত করলে সংসদ সদস্যরা তাদের অভিনন্দন জানান। 7th of May this year, my constituency elected the daughter of a political asylum seeker. My mother came to Kilburn in the 1970s because 19 members of her family had been assassinated at home. My mother and my aunt were the two surviving daughters of the founding father of Bangladesh. And I'm pleased to say that they are here in the chamber today listening to my amazing speech. My mother came to Britain because this was a safe haven for her. And what my mother's story tells you is that immigration is not simply an economic phenomenon. সময় সংবাদে আরো থাকছে। মেঘনার ভাঙনে চাঁদপুরের হাইমচর উপজেলায় নদীগর্ভে বিলীন বসতবাড়ি ও ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলেই শুরু হবে বাঁধ নির্মাণ। সামাজিক অবক্ষয়ের কারণে কিশোর ও তরুণদের মধ্যে ধর্ষণে লিপ্ত হওয়ার প্রবণতা বাড়ছে বলে মত দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। তারা মনে করেন সম্প্রতি ধর্ষণের মাত্রা, ধরন এবং নিষ্ঠুরতাও আগের চেয়ে বেড়েছে। এরই ধারাবাহিকতায় বেড়েছে গণধর্ষণের সংখ্যাও। আর এসবের জন্য বিভিন্ন মাধ্যমে পর্নোগ্রাফির চর্চাকেও দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। ওমর ফারুকের রিপোর্ট।
রাজধানীর উলনে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে রোববার 2 তরুণকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ। একই বর্বরতার শাস্তি দিতে আরও যে 8 ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ, তারাও তরুণ। উলনের ঘটনার একদিন আগে পুলিশ কর্মকর্তা সাবেক স্বামী ও তার বন্ধুরা মিলে পুলিশের এক কনস্টেবলকে গণধর্ষণ করে। এই অপরাধ বিজ্ঞান গবেষকের কাছে এসব ঘটনা যৌনতা সম্পর্কিত অপরাধের নতুন প্রবণতা। যেভাবে ধর্ষণ এবং যে মাত্রা এবং যে নিষ্ঠুরতার সাথে হচ্ছে সেটা আগে হতো না। প্রকাশ্যে নারীদের হয়রানি কিংবা প্রকাশ্যে নারী ধর্ষণ কিংবা গণধর্ষণ, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে দেখি নাই। সুতরাং এইটার একটা বড় কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, মূল্যবোধের অবক্ষয়, সামাজিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয়। যৌন নিপীড়নের শিকার নারীদের আইনি সহায়তা দানকারী প্রতিষ্ঠান মহিলা আইনজীবী সমিতিও তরুণ ও যুবকদের ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতায় উদ্বিগ্ন। ইদানিং যে জিনিসটা দেখছি সেখানে কিন্তু একটা বড় গ্রুপ ইয়ত দেখা যাচ্ছে, এবং তারা কিন্তু কেউ টিচার, কেউ ছাত্র, এবং কেউ কিন্তু কিছুই করে না, একেবারে রাস্তা। এবং গ্রামে যে এই ঘটনাটা যে কত ভয়াবহ সেটা কিন্তু পত্রিকায় সেভাবে আসে না। এটার পিছনে আমি প্রথম কারণ দিব আমাদের তথ্য প্রযুক্তি, মোবাইল, ফেসবুক, এই বিষয়গুলা, এবং এরা ড্রাগের সঙ্গে জড়িয়ে পড়ছে, বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে। অপরাধ বিশ্লেষকরা সবাই ধর্ষণ প্রতিরোধে পরিবারের নৈতিক মূল্যবোধের চর্চা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে কিশোর। ওমর ফারুক, সময় সংবাদ। মানবতা বিরোধী অপরাধে আলবদর কমান্ডার ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রিভিউ আবেদনের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে আলবদর বাহিনীর কমান্ডার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে 2013 সালের 17 জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের 11 আগস্ট এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মুজাহিদ। আপিলে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 16 জুন রায়ের দিন ধার্য করেন আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মোট 9 কার্যদিবস শুনানি শেষে মঙ্গলবার উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায়ে আলবদর কমান্ডারের সর্বোচ্চ সাজা বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই বুদ্ধিজীবী হত্যা অভিযোগটি ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। এই অভিযোগে ট্রাইব্যুনাল ওনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং আজকে আপিল বিভাগও সেই দণ্ড বহাল রেখেছে। আজকে এই বুদ্ধিজীবীদের ব্যাপারে যেই রায় আমরা পেলাম, যারা আমাদের বাঙালি জাতীয়তাবাদকে সমুন্নত রাখার স্বপ্ন দেখেন, তারা সবাই খুশি হবে। আলবদর কমান্ডার হিসেবে তার যে ভূমিকা, যে জঘন্য নৃশংস ভূমিকা তিনি পালন করেছেন, আমরা ট্রাইব্যুনালে তাকে যেভাবে প্রমাণ করতে পেরেছি, আজকে উচ্চ আদালতের রায়ের মাধ্যমেও কিন্তু সেটি সুপ্রতিষ্ঠিত থেকে গেল। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর রিভিউ পিটিশন করবেন তারা। ঢালাও অভিযোগে বুদ্ধিজীবী হত্যার মামলা তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে রিভিউ ফাইল করব। আমি বিশ্বাস করি আপিল বিভাগ তখন এটা বিবেচনা করবে এবং এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আসবে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ঢাকা জেলার সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আলবদর বাহিনীর কমান্ডার হিসেবেও কাজ করেন। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়া মুজাহিদ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার হন 2010 সালে। পরে তাকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার দেখিয়ে বিচার কাজ শেষ করা হয়। আলবদর কমান্ডার আলী হাসান মোহাম্মদ মুজাহিদের এই রায়টির মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের 4টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো, যাতে 3 জনকে দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর 1 জনের ভাগ্যে জুটেছে আমৃত্যু কারাদণ্ড। এখন সব প্রক্রিয়া শেষে অন্যান্য রায়ের মতো এই রায়টিও দ্রুত কার্যকর করা হবে, এমনটি প্রত্যাশা শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুরে রাজশাহীর নলহাটায় আনসার ভিডিপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আপিলের রেজাল্টও তার মৃত্যুদণ্ড কার্যকারী রয়েছে। তা আমরা
তার যে আরো ফর্মালিটিজ আছে, সে হয়তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করতে পারে, সে হয়তো আবার রিভিউ করার কথা বলতে পারে। এই সমস্ত দুই একটা সিস্টেম এবং আপনার ফর্মালিটিজ রয়ে গেছে। এগুলি শেষ হলেই আমরা তার যে বিচারের যে দণ্ডটা দিয়েছে সেই দণ্ড আমরা কার্যকর করব। এদিকে আজ ভোর 6টা থেকে সারা দেশে শুরু হয়েছে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল। অন্যদিকে হরতালে ঢাকা ও আশেপাশের এলাকায় বাস ও মিনি বাস চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগ ঝুঁকি নিয়েই বসবাস করছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী চরাঞ্চলের 2 লাখ মানুষ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের প্রায় 90% ঝড় বাদলে অরক্ষিত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে চরাঞ্চলের বিপদগ্রস্ত সব মানুষদের নিরাপত্তা বলয়ের মধ্যে আনার কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসক। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অব্যাহত নদী ভাঙনের কারণে ভোলার বিচ্ছিন্ন চরগুলোতে দিন দিন জনবসতির সংখ্যা বাড়ছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী অর্ধশতাধিক চরে প্রায় 3 লাখ মানুষ বাস করে। এর মধ্যে কলাতলির চর, মাঝের চর, শিকদার চর সহ জনবসতি আছে এমন 10টি চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা মাটির কেল্লা নেই। এই চরগুলোতে অর্ধলক্ষাধিক মানুষ যুগ যুগ ধরে ঝুঁকির মধ্যে বসবাস করছে। বন্যা বাদল হইলে নৌকা দোনে থাওয়া লাগে, কোনো সাইকেল সেন্টার নাই, কোনো একটা ইনে থাকবার মতো। এই যে বৃষ্টি হয়েছে, কোনো দিকে যাওয়ার জায়গা ছিল না, এই জন্য বাতি জ্বালাইয়া বইয়াছিলাম ঘরে। আমরা বড় ধরনের সমস্যা করছি, মোষগুলো লিয়া রাখতে পারি না। যদি আমাকে কিল্লে হইতে হেলে আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। দুর্যোগ ঝুঁকিতে থাকা অন্যতম এলাকা চর কুকরিমুকরি। এখানকার 15,000-এর মধ্যে মাত্র 2,000 মানুষের আশ্রয়ের ব্যবস্থা আছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। 7টা অ্যাকোমোডেশন হচ্ছে, ধরেন হাইয়েস্ট 321 লোক, তো বাকি ধরেন 13-14 হাজার লোক আশ্রয়হীন অবস্থায় থাকতে হয় দুর্যোগে। সাগর পাড়ের অপর ইউনিয়ন ঢালচরের 12,000 মানুষের জন্য রয়েছে মাত্র একটি আশ্রয় কেন্দ্র। আমার এলাকায় 12-14 হাজার লোক বসবাস করতেছে। বাহিরের জেলেরা আছে, বন্যা বাদলে থাকবে এরকম কোনো বাসস্থান নাই। শুধু চরাঞ্চল নয়, ঝড় বন্যায় জেলার জনসংখ্যার অর্ধেক আশ্রয় কেন্দ্রের বাইরে রয়েছে। তাই দুর্যোগ ঝুঁকি এড়াতে জনসচেতনতায় কাজ করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। 8, 9, 10 মহাবিপদ সংকেত হলে 50% জনগণ শেল্টারে যেতে পারে, বাকি জনগণ এখনো শেল্টারের বাইরেই থাকতে হয়। চরাঞ্চলের মানুষের একটা ভীষণ দুর্যোগ হলো ঘূর্ণিঝড়, সাইক্লোন। দুর্যোগ সম্পর্কে আমরা এই চরাঞ্চলের মানুষকে সচেতন করার প্রয়াস নিয়েছি। তবে ভোলার চরাঞ্চলের বিপদগ্রস্ত মানুষদের নিরাপত্তা বলয়ের মধ্যে আনার কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা আশা করছি আরো মাটির কিল্লা এবং চরাঞ্চলে আরো আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে এই ভোলার সকল বিপদগ্রস্ত মানুষ যারা চরাঞ্চলে বসবাস করে তাদেরকে আমরা একটি নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসতে সক্ষম হব। জেলায় 21 লাখ মানুষের আশ্রয়ের জন্য 250টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও 512টি স্কুল কাম সাইক্লোন সেন্টার রয়েছে। এর মধ্যে 50টি আশ্রয় কেন্দ্রকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। সৌদি আরব সহ বিশ্বের 18টি দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টে ঘোষণা দেন। সৌদি সংবাদ মাধ্যম জানায়, সৌদি আরব ছাড়াও কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিনি, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানদের বুধবার মধ্যরাতে সেহরি খেতে হবে। এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু হবে। সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে পবিত্র রমজানে ওমরা পালনে ব্যর্থ হচ্ছেন অন্তত 20,000 বাংলাদেশি। অথচ ওমরা এবং রমজানের শেষ 10 দিন পবিত্র মক্কা ও মদিনায় ইত্তেকাফ পালনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হজ এজেন্সিগুলো বলছে, ওমরার নামে রোহিঙ্গাদের পাচারের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায় থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি গ্যারান্টি মানি বাড়িয়ে দিয়ে অচল অবস্থা নিরসনের অনুরোধ জানিয়েছেন হাব নেতারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হজ এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত 80,000 মানুষ সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেন। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসেই 20,000-এর বেশি মানুষ ওমরা পালনের জন্য সৌদি আরব যান। ওমরার পাশাপাশি অনেকে রমজানের শেষ 10 দিন সেখানে এতেকাফ পালন করেন। কিন্তু ওমরা পালনের নামে মানব পাচারের অভিযোগে সৌদি আরব গত 4 এপ্রিল থেকে বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে ওমরা পালনে যেতে ইচ্ছুকদের মধ্যে হতাশা নেমে এসেছে। হঠাৎ করে ওমরা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা রমজানে আর যাইতে পারছি না।
এই জন্য আমাদের মনে অনেক খুব দুঃখ রয়েছে। প্রতি বছর রমজানের মধ্যে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এবছর তো আমরা যেতে পারতাম, তার জন্য আমরা খুবই দুঃখিত। চট্টগ্রামে তালিকাভুক্ত হজ এজেন্সি রয়েছে 94টি। হজ এজেন্সিগুলো ওমরার নামে যারা রোহিঙ্গাদের পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অবৈধ রোহিঙ্গা এবং কিছু চাকরি প্রার্থীদেরকে প্রেরণের মধ্যে দিয়ে কিছু অসৎ ব্যবসায়ী বাংলাদেশের ওমরার স্বাভাবিক যাত্রাকে ব্যাহত করেছে। আমরা এ ব্যাপারে যথার্থ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই অবস্থায় ওমরা নিষেধাজ্ঞা কাটাতে কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ জানিয়েছেন হাব নেতারা। বাংলাদেশ সরকার অন্যান্য দেশের মতো কোনো গ্যারান্টি বৃদ্ধি করে যদি আমাদেরকে সুযোগ করে দেয় 2-4 দিনের মধ্যে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ থেকে সকলে উমরা পালন করতে যেতে পারবে। সম্প্রতি 7,000 বাংলাদেশে ফেরত না আসার অভিযোগে 56টি এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষার শুরুতেই মেঘনার অব্যাহত ভাঙনের মুখে পড়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাজার ও আশপাশের এলাকা। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলেই শহর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জ্যৈষ্ঠের তীব্র তাপদাহের পর আষাঢ়ের শুরুতে স্বস্তির বৃষ্টি যেন অভিশাপ হয়ে এসেছে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাজার এলাকার মানুষের জন্য। বৃষ্টি আর পাহাড়ি ঢলে অব্যাহতভাবে পানি বাড়ায় আগ্রাসী হয়ে উঠেছে মেঘনা। গত কদিনে নদীর করাল গ্রাসে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন ঝুঁকিতে আছে বাজার, দোকান সহ বিভিন্ন স্থাপনাও। এতে ভিটেমাটি হারানো মানুষগুলোর চোখে মুখে এখন আতঙ্ক। আমার বাড়িঘর নদী লইতে আছে, কয়দিনের ভিতরে সবকিছু লয়ে গেছে। আমার স্বামী নাই, আমি কই থাকি কই খাই। সব ভাঙ্গা জমি, জায়গা জমি সব লয়ে গেছে, ঘর দরজা সব লয়ে গেছে। 2 দিনের ঝড় বৃষ্টি হয়ে আরো বেশি ক্ষতি হয়েছে। ভাঙ্গা লয়ে যাইতে আছে, আমগো কোনো তৌফিক নাই আমরা যে এখানে জায়গা জমি কিনবো। হাই স্কুল আছে 8-10টা, মসজিদ আছে 20-25টা, মাদ্রাসা আছে 10-12টা, তো 40-50 হাজার মানুষের বসবাস বিলীন হয়ে যাচ্ছে। শুধু ঈশানবালা বাজারই নয়, ভাঙন আতঙ্কে রয়েছেন হাইমচর উপজেলার নীলকমল, গাজীপুর ও হাইমচর সদর ইউনিয়নের 1.5 লক্ষাধিক মানুষ। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যেহেতু আমাদের এই মেঘনা করাল গ্রাস থেকে অচিরেই আমাদের এই নদীটা বাদ দেয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, বরাদ্দ পেলেই ঈশানবালা বাজার রক্ষায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। নকশা ভিত্তিতে আমরা ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। ডিপিপিটা অনুমোদন হলে আমরা নদী ভাঙন রোধে ঈশানবাজার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ঈশানবালা বাজার রক্ষায় বাঁধ নির্মাণে 15 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, চাঁদপুর। পরিবেশ বান্ধব শিল্প এলাকা গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিটের প্রাক প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, যতই লাভজনক হোক, পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের শিল্প কারখানার অনুমোদন দেবে না সরকার। এক্সপোনেট এক্সিবিশন ও ইজি অটোমেশনের পৃষ্ঠপোষকতায় আগামী 10 সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এ সময় জানানো হয়, পরিবেশ বান্ধব শিল্প ভবন তৈরিতে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রদর্শন করা হবে সম্মেলনে। পরিবেশের সুরক্ষা করে সবুজ শিল্পায়নের জন্য আমরা কাজ করছি। আমরা বরাবরই জিরো পলিউশন ও জিরো অ্যাক্সিডেন্ট নীতির ভিত্তিতে শিল্প গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য আমরা সবুজ প্রযুক্তি ব্যবহারকারী শিল্প উদ্যোক্তাদের কর রেয়াত সহ বিভিন্ন রকম প্রণোদনার ব্যবস্থা করেছি। বর্তমানে যা জাতীয় শিল্পনীতি 2000 প্রণয়ন করা হচ্ছে, তাতেও সবুজ শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় প্রাইভেট কারের চাপায় রিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাত 8টার দিকে রিকশায় করে 3 বন্ধু ভুলতা থেকে গোলাকান্দাইল ফেরার পথে একটি প্রাইভেট কার তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক নিহত হন। আহত হন রিকশার আরোহী 3 বন্ধু। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাকিব নামে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ প্রাইভেট কার সহ চালক সাইফুল্লাহকে আটক করেছে।
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা ও বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত ৯টায় বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রাম এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নামাজ শেষে বাড়ি ফেরার সময় একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি সমর্থিত লাদেন মাসুম বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তার সাথে বিরোধ ছিল লাদেন মাসুম বাহিনীর সাথে, এবং যেহেতু লাদেন মাসুম বাহিনীর সাথে তার ইতিপূর্বে মামলা মোকদ্দমাও ছিল, সেই কারণে আমরা নিশ্চিত লাদেন মাসুম বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বেলা 11টায় লক্ষ্মীপুরে একটা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। কার্প জাতীয় মাছের রেণু পোনা উৎপাদনে সাফল্য পেয়েছেন যশোরের আদর্শ মৎস্য খামারের মালিক আনোয়ার হোসেন নান্নু। এবছর খামারটিতে উৎপাদন হয়েছে প্রায় 3.5 কোটি কার্প মাছ জাতীয় মাছের রেণু পোনা। মৎস্য বিভাগ বলছে, নান্নু শুধু নিজের নয়, মাছের চাষের প্রসার ঘটিয়ে অন্যদেরও ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রা পরিচালনা দুরূহ হওয়ায় নান্নু 1992 সালে শুরু করেন মাছ চাষ। যশোর শহর থেকে 14 কিলোমিটার দূরে মালিডাঙ্গা গ্রামে প্রায় 5,000 টাকা আর 2টি পুকুর নিয়ে শুরু হয় তার নতুন কর্মযাত্রা। সময়ের পরিক্রমায় তিনি এখন 50 একর জমিতে উৎপাদন করছেন রেণুপোনা। চলতি বছর প্রায় 3.5 কোটি কার্প জাতীয় রেণুপোনা উৎপাদন করে সাফল্যের নজির স্থাপন করেছেন তিনি। এখন আমার এখানে প্রায় 50 একরের মতো জায়গা রয়েছে। প্রায় 3.5 কোটি পোনা আমি উৎপাদন করতে সক্ষম হয়েছি প্রতি বছর, যার বাজার মূল্য 3 কোটি টাকা। নান্নুর এই উদ্যোগের কারণে কর্মসংস্থান হয়েছে 45 জন বেকার যুবকের। অন্যদিকে সফলে মৎস্য চাষীকে দেখে উদ্বুদ্ধ হয়ে মাছ চাষে এগিয়ে এসেছেন আরো অনেকে। এই এলাকায় আশেপাশে আরো 20-25 জন নিয়ে কাজকাম করি বা আমাদের সংসার ভালোভাবে চলে। নান্নু ভাইয়ের সহায়তায় আমি এখানে মাছ চাষে খুব আগ্রহী এবং আমি এখন লাভজনক অবস্থায় আছি। আমার দেখা দেখি তারা আমার কাছ থেকেও মাছ নেয়, আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয়, আমি নিজেও যে তাদের দেখাশোনাই দেই। মৎস্য বিভাগের কর্মকর্তা জানালেন, মাছ চাষের প্রসার ঘটিয়ে নান্নু কেবল নিজের নয়, অন্যদেরও ভাগ্য বদলাতে সহায়তা করেছেন। উনি প্রতিনিয়ত এলাকায় যুবকদের মাছ চাষে উৎসাহিত করে আসছেন এবং এই ওনার এই মাছ চাষ দেখে যশোর সহ পার্শ্ববর্তী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়ও তার এই পোনা চাষের বিস্তার ঘটিয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর প্রায় 85,000 মেট্রিক টন কার্প জাতীয় রেণুপোনা উৎপাদন হয়েছে যশোরে। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। 65তম জন্মদিনে সারদার অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করলেন পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী। জনগণের জমানো অর্থ নিয়ে উধাও হয়ে যাওয়া সারদা কোম্পানির কাছ থেকে নেওয়া প্রায় 1,20,00,000 রুপি ফেরত দিয়েছেন তিনি। মিঠুন একসময় সারদার একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করতেন। এজন্য 2 কোটি রুপির চুক্তি হলেও সারদার কাছে তিনি পেয়েছিলেন প্রায় 1,76,00,000 রুপি। আয়কর বাবদ দেয়া টাকা বাদ দিয়ে মঙ্গলবার কেলেঙ্কারির তদন্তকারী সংস্থার কাছে 1,20,00,000 রুপির ব্যাংক ড্রাফট জমা দেন মিঠুনের আইনজীবী বিমান সরকার। মিঠুনের আইনজীবী জানান, তার মক্কেল আইনের বাইরে গিয়ে কিছু করেননি। অবৈধভাবে জনগণের কাছ থেকে সারদার অর্থ তোলার ব্যাপারে কিছুই জানতেন না মিঠুন। ভুয়া প্রতিষ্ঠানের নাম করে সাধারণ আমানতকারীদের কাছ থেকে সারদা গ্রুপ অন্তত 50,000 কোটি রুপি নিয়ে উধাও হয়ে প্রতিষ্ঠানটির মালিক সুদীপ্ত সেন গ্রেফতার হয়েছেন। অস্ত্রভান্ডারে 40টিরও বেশি নতুন আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র সংযোজনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরই রাশিয়ার অস্ত্রাগারে যুক্ত হবে এসব অস্ত্র। তবে পুতিনের এই ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। ক্ষেপণাস্ত্র মজুদ বাড়ানো নিয়ে পুতিনের ঘোষণাকে অযৌক্তিক উল্লেখ করে একে বিপজ্জনক বলেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়ার এমন পদক্ষেপে নতুন করে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে।
গঠিত হওয়ার প্রায় 9 মাস পর মঙ্গলবার প্রথমবারের মতো পোল্যান্ডের জাগান অঞ্চলে মহড়ায় নামে ন্যাটোর বিশেষ বাহিনী স্পিয়ারহেড। জোটের সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করার এই মহড়া চলবে 19 জুন পর্যন্ত। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের 8 সদস্য দেশের 2100 সেনা অংশ নিচ্ছে এই মহড়ায়। ইউক্রেন সংকট শুরুর পর 2014 সালের সেপ্টেম্বরে সদস্য দেশের কয়েক হাজার সেনা নিয়ে স্পিয়ারহেড গঠন করে ন্যাটো। মাত্র 2 দিনের নোটিশে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্দেশ্যেই গঠন করা হয় বিশেষ এ বাহিনী। পোল্যান্ড ছাড়াও বাল্টিক অঞ্চলে গত 5 জুন থেকে সামরিক মহড়া অব্যাহত রেখেছে ন্যাটো। রাশিয়ার প্রতিবেশী দেশগুলোয় মহড়া চালানোর মধ্যেই বাল্টিক অঞ্চল ও পূর্ব ইউরোপের দেশগুলোয় ভারী অস্ত্র মজুত ও সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রকাশ পায় গণমাধ্যমে। আর এর সপ্তাহ না পেরুতেই নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক অস্ত্র মেলায় তিনি বলেন, চলতি বছরেই তাদের অস্ত্রাগারে সংযোজন ঘটবে 40টির বেশি দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্রের। 40টির বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছি। এসব অস্ত্র অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে। এদিকে কয়েক ঘন্টা না যেতেই পুতিনের এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার এমন আচরণ নতুন করে স্নায়ুযুদ্ধের সূচনা ঘটাবে। কেউ চায় না আমরা অতীতে ফিরে যাই। আমি মনে করি আবারও স্নায়ুযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হোক, এটা কারো কাম্য নয়। একই দিন ন্যাটো মহাসচিব রাশিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনাকে অযৌক্তিক উল্লেখ করে বলেছেন, তারাও প্রস্তুত রয়েছে যে কোনো হুমকির জবাব দিতে। রাশিয়ার এমন আচরণ নিয়ে আমরা উদ্বিগ্ন। ঠিক এ কারণেই আমরা আমাদের বাহিনীকে প্রস্তুত রাখছি। আমরা নিশ্চিত করে বলতে পারি, ভবিষ্যতে জোটের কোনো দেশকে যে কোনো হুমকি থেকে রক্ষা করতে ন্যাটো সব সহায়তা দেবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রাশিয়ার 4500 পরমাণু যুদ্ধাস্ত্র রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রায় 1800 কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী বোমা। শরীফুল ইসলাম, সময় সংবাদ। খেলার খবর, বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। ভারতের বিপক্ষে হোম সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি বর্তমানে ভারতের ব্যাটিং লাইন বিশ্বসেরা হলেও বাংলাদেশের বোলারদের পক্ষে তাদের চ্যালেঞ্জে পড়তে হবে বলে জানান উদীয়মান এই টাইগার পেসার। ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শেষে এই কথা বলেন তাসকিন। এছাড়া এদিন টাইগার অধিনায়ক মাশরাফি সুস্থ হয়ে বল ব্যাট হাতে পুরো সময় মাঠে অনুশীলন করেছেন। দলের সবাই যখন ব্যস্ত সময় পার করছিল মিরপুরের স্টেডিয়ামের ইনডোরে, তখন মূল মাঠে শতভাগ মনোযোগ দিয়ে বল হাতে অনুশীলন করছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। অন্যান্য সময়ে চিত্রটি স্বাভাবিক হলেও এদিন ছিল বহু প্রতীক্ষিত। কারণ কদিন আগেই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাঠ থেকে ছিটকে পড়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তাই তো ঝুঁকি থেকে বাঁচতে তার হাতটি ছিল ব্যান্ডেজে ঢাকা। মাশরাফির এমন সুখবরের দিনে নিজেদের আরো শানিত করেছে টিম বাংলাদেশ। হালকা ওয়ার্ম আপের পর ব্যাট হাতে নেটে ব্যাটিংয়ে নিজেদের প্রস্তুত করেছেন মুশফিক, লিটন ও সুম্মুরা। তেমনি বল হাতে রুবেল, তাসকিন, মুস্তাফিজরা গতি ছড়িয়েছেন। ক্রিকেট বিশ্বে টিম ইন্ডিয়া এই মুহূর্তে অন্যতম ফেভারিট বলেই হয়তো টাইগারদের এত প্রস্তুতি। তবে বাংলাদেশের বিপক্ষে ধোনি, কোহলিরা সহজে জিততে পারবে না বলে সাফ জানিয়ে দিলেন তরুণ টাইগার পেসার তাসকিন। ভারতের এগেনস্টে লাস্ট যে কটাই ম্যাচ খেলেছি হয়তো মোটামুটি ভালো হয়েছিল। টার্গেট থাকবে যদি আবার সুযোগ পাই ইনশাল্লাহ নিজের সর্বোচ্চ চেষ্টা করে ভালো একটা কিছু করার। সব সেক্টরেই অনেক ইমপ্রুভ হয়েছে এবং আমরা যে যার ব্যাটিং সেক্টর, বোলিং সেক্টরে সবাই সবার রোলটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম। তো আমরা ভালো খেলতে পারি, ওদের আসলে ম্যাচ জেতা সহজ হবে না ইনশাল্লাহ। ক্রিকেট মাঠে এই মুহূর্তে ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মত ঢাকার ছেলে তাসকিনের। তাই সব বিভাগে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই টাইগাররা ভারতের বিপক্ষে মাঠে নামে বলেও মনে করেন তিনি। আমাদের লক্ষ্য আছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করব। আমরা আমাদের ফিল্ডিং আগের থেকে অনেক ইমপ্রুভ করেছি, কারণ ফিল্ডিং বর্তমান ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে অনেক বড় একটা পার্ট। ফিল্ডিং অনেক কিছু ভ্যারি করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে। আইসিসি র্যাঙ্কিং এ সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে শীর্ষ 8-এ থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে টাইগাররা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপ প্রাক বাছাই ম্যাচের খবর। আবারও শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভাঙল বাংলাদেশের। পুরো ম্যাচে আধিপত্য ও শুরুতে লিড নিয়েও তাজিকিস্তানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে মামুনুলরা। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন
স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এশিয়ান কাপে খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশের বাছাই পর্বের শুরুটা হয়েছে হার দিয়ে। তাই প্রতিযোগিতার রেসে টিকে থাকতে তাজিকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প কোনো পথই খোলা ছিল না মামুনুলদের। এমনই পাহাড় সম চাপ নিয়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে পার্সিয়ান লায়নদের বিপক্ষে মাঠে নেমেছিল গ্রিপ শিষ্যরা। গেল কয়েক ম্যাচ হেরে আত্মবিশ্বাসটা তলানিতে ঠেকা বাংলাদেশের এদিন শুরুটা হয়েছিল দুর্দান্ত। ভোতা আক্রমণ ভাগের সমালোচনাকে পেছনে ফেলে জুয়েল রানারা সর্বদাই ব্যতিব্যস্ত রেখেছিলেন প্রতিপক্ষের রক্ষণদুর্গকে। পুরো প্রথমার্ধ জুড়েই অতিথিদের উপর চলেছে মামুনুলদের গোছানো ফুটবলের আগ্রাসন। দ্বিতীয়ার্ধে আরো গোছানো আরো কৌশলী বাংলাদেশ, যার ফল ম্যাচের 49 মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া মামুনুলের দুর্দান্ত ফ্রি কিক হেমন্তর মাথা ছুঁয়ে যখন অতিথিদের গোল লাইনে অপেক্ষা করছে, তখন এমিলির আলতো টোকায় সেটি খুঁজে পায় জালের ঠিকানা। গোল পরিশোধে মরিয়া তাজিকিস্তান এরপর আক্রমণে গেছে বার কয়েক, কিন্তু তাতে কাজের কাজ হয়নি কিছুই। উল্টো হেমন্তকে ফাউল করে ম্যাচের 68 মিনিটে 10 জনের দলে পরিণত হয় তাজিকরা। আর এ সুযোগে প্রতিপক্ষের রক্ষণদুর্গে আক্রমণ হয়েছে ঢের, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় আলোর মুখ দেখেনি একটিও। শেষ দিকে লাল সবুজ সমর্থকদের প্রস্তুতিটা তখন উৎসবের, আর অঘটনটা ঘটে সে সময়ই। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তাজিক মিডফিল্ডার ফাতুল্লুর ফ্রি কিক লক্ষ্যভেদ করে বাংলাদেশের গোল পোস্টে। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে যে বাসল গুনতে হয় এমিলিদের হাতে তখন তারই প্রমাণ। এরপর মিনিট কয়েক লড়েছে বাংলাদেশ, কিন্তু আবারও তীরে এসে তরি ডোবানোর কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হলো মামুনুলদের। প্রতিপক্ষ শক্তিশালী, তাই এই ম্যাচ নিয়ে ছিল একরাশ শঙ্কা, কিন্তু মামুনুলদের ফুটবলীয় নৈপুণ্যে এদিন উড়ে গিয়েছিল সকল শঙ্কা। তারপরও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ। ম্যাচে এগিয়ে থেকেও ওই শেষ মুহূর্তের গোলে আবারও স্বপ্ন চুরি হলো বাংলাদেশের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকার খবর। কোপা আমেরিকার আসরে টিকে থাকার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। সার্জিও আগুয়েরোর করা একমাত্র গোলে আসরের বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। গ্রুপ পর্বের আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করায় দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামেন মেসি, ডি মারিয়ারা। যদিও বল দখলে দুদলই শুরু থেকে সমান তালে লড়তে থাকে, তবে প্রথমার্ধে অনেকবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য সেই ভুল আর করেনি আর্জেন্টিনা। জাবালেতার ক্রস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন আগুয়েরো। এরপর অনেকবার গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় উরুগুয়ে। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে জেরার্দো মার্তিনোর দল, আর সেই সাথে আনন্দে মাতে লা সেরেনার দর্শক ভর্তি গ্যালারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোজা শুরুর আগেই বেড়ে গেছে খুচরা ও পাইকারি বাজারের দামের ব্যবধান। বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা। বছর জুড়ে চলবে মনিটরিং, আশ্বাস মেয়রের। ইফতার পার্টির মাধ্যমে সাংগঠনিক শক্তি জোরালো করতে চায় বিএনপি। ঈদের পর আন্দোলনে চমক দেখানোর প্রত্যয়, আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। কক্সবাজারের টেকনাফে বিজিবিকে লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি, এক জওয়ান গুলিবিদ্ধ। সামাজিক অবক্ষয়ের কারণে বাড়ছে ধর্ষণ ও গণধর্ষণের প্রবণতা। তথ্য প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। এবং সৌদি সরকারের নিষেধাজ্ঞায় রমজানে ওমরা করতে পারছেন না প্রায় 20,000 বাংলাদেশি। সরকারের শীর্ষ পর্যায় থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ হাবের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।